আসসালামু আলাইকুম। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব গতি অধ্যায়ের গতির সমীকরণ এই টপিকসটা নিয়ে। তো আমাদের গতির সমীকরণে আমাদের বইয়ের মধ্যে 4টা সূত্র আছে। তো আমি তোমাদেরকে 4টা সূত্র খুব ভালোভাবে বুঝাবো ইনশাআল্লাহ। তো দেখো, আমি শুরুতে আমার বোর্ডের এক পাশে আমি একটু কিছু জিনিসের পরিচয় লিখে দিলাম। দেখো, ইউ ইউর পরিচয় হলো, ইউ দ্বারা বোঝানো হয় আদি বেগ। আদি বেগ। বির পরিচয় হলো শেষ বেগ। আচ্ছা, আদি বেগটা কি জিনিস? মনে করো আমি এখন এই জায়গায় আছি। তো একটা বস্তু মনে করো এখান থেকে রওনা দিল, এখান থেকে এখানে আসবে। তো এখন এখান থেকে যখন সে একটা ব্যাগ নিয়ে রওনা দিবে, শুরুতে আছে, তা সে একটা ব্যাগ নিয়ে রওনা দিয়ে এখানে আসবে। তো শুরুতে সে যে ব্যাগ নিয়ে রওনা দেয় এটাকে বলা হয় আদি ব্যাগ। এখন সে বি বিন্দুতে পৌঁছানোর পর তার একটা ব্যাগ থাকবে, এখানে পৌঁছানোর সময় বা এখানে পৌঁছানোর পর তার যে একটা ব্যাগ থাকবে সেটার নাম হলো শেষ ব্যাগ। বোঝা গেল? তাহলে আদি ব্যাগ বলতে বোঝানো হয় শুরুর দিকের ব্যাগ। আদি ব্যাগ বলতে বোঝানো হয় শুরুর ব্যাগ। শেষ ব্যাগ বলতে বোঝানো হয় লাস্ট মোমেন্টের ব্যাগ। ক্লিয়ার? এরপরে আসি আমি এ। এ মানে ত্বরণ। ত্বরণ মানে কি? সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হার। কিভাবে আমি তোমাদেরকে একটু বলি। ত্বরণটা হলো, মনে করো আমার প্রথম সেকেন্ডে, মনে করো আমি একটা জায়গা থেকে বাইক চালাচ্ছি। ধরো এটা একটু কল্পনার মধ্যে আনো। ধরো তুমি বাইক চালাচ্ছ, প্রথম সেকেন্ডে তোমার বাইকের গতি মনে করো 2 কিলোমিটার/আওয়ার। এরপরে তুমি বাইকের গতি, একটু সময় যাচ্ছে বাইকের গতি বাড়তেছে, আর একটু সময় যাচ্ছে বাইকের গতি আরো বাড়তেছে। তাহলে কি হচ্ছে তুমি একটু লক্ষ্য করে দেখো তো, প্রত্যেকটা সময় যাওয়ার পর 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 বাইকের কি গতি বাড়তেছে না? এইটার নামই হলো ত্বরণ। তো আমরা এখন ত্বরণ বলতে আমরা এখানে সেকেন্ড দিয়ে বুঝবো। মনে করো প্রথম সেকেন্ডে তোমার ব্যাগ হলো 2 মিটার/সেকেন্ড, এর পরবর্তী সেকেন্ডে তোমার ব্যাগ হয়ে গেল 3 মিটার/সেকেন্ড, এর পরবর্তী সেকেন্ডে তোমার ব্যাগ হয়ে গেল 5 মিটার/সেকেন্ড। ধরো এর পরবর্তী সময়কালে তোমার ব্যাগ হয়ে গেল 10 মিটার/সেকেন্ড। তার মানে তুমি কি দেখতেছো, সময় যত যাচ্ছে তোমার বেগ তত বাড়তেছে। এই যে সময়ের সাথে সাথে বস্তুর বেগ বৃদ্ধির হার, এই যে সময় যাচ্ছে বেগ বাড়তেছে, এটাকে বলা হয় ত্বরণ। কি বলা হয়? ত্বরণ। তবে মাথায় রাখতে হবে, আমাদের এই গতির সমীকরণের মধ্যে আমরা যে ত্বরণ নিয়ে আলোচনা করব ওই ত্বরণের নাম হলো সুষম ত্বরণ। ওই ত্বরণের নাম কি? ওই ত্বরণের নাম হলো সুষম ত্বরণ। তো তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে ভাই, সুষম ত্বরণটা কি জিনিস? প্রথম কথা তুমি বুঝো, ত্বরণ মানে হলো বেগ বৃদ্ধির হার, যে যা সময় যাবে বেগ বাড়বে। সুষম ত্বরণ বলতে বোঝানো হয় যে সময় যতই যাওয়া হোক না কেন বারবার বেগ বৃদ্ধি পাবে, কথা সত্য, তবে সেই বেগটা একই হারে বাড়বে। কিভাবে আমি একটু উদাহরণ বলি। মনে করো প্রথম সেকেন্ডে যদি তার বেগ 2 মিটার/সেকেন্ড বাড়ে, পরবর্তী সেকেন্ডে তার বেগ সেই 2 মিটার/সেকেন্ড করে বাড়বে। আমি বলি নাই পরবর্তী সেকেন্ডে তার বেগ 2 মিটার/সেকেন্ড থাকবে, থাকবে বলি নাই, বলতেছি 2 মিটার/সেকেন্ড করে বাড়বে। মনে করো পরবর্তী 3 নম্বর সেকেন্ডেও তার বেগ 2 মিটার/সেকেন্ড করে বাড়বে বাড়বে। এই কথা কিন্তু মাথায় রাখতে হবে। আমি আবারও বলতেছি, আমি একবারের জন্য বলি নাই যে পরবর্তী সেকেন্ডে তার বেগ 2 মিটার/সেকেন্ড থাকবে না, বলছি পরবর্তী সেকেন্ডে 2 মিটার/সেকেন্ড করে বাড়বে। মনে করো এটা একটু আরেকটু সহজ করে বুঝাই। মনে করো শুরুতে তার বেগ 2 মিটার/সেকেন্ড আছে, এর পরবর্তীকালে কতটুকু করে বাড়ছে? 2 মিটার/সেকেন্ড। তাহলে তার পরবর্তী সময় ব্যাগ হবে 4 মিটার/সেকেন্ড। এর পরবর্তী সময় তাও তো 2 মিটার/সেকেন্ড করে বাড়ে, তাহলে পরবর্তী সময় তার ব্যাগ হবে কত? 6 মিটার/সেকেন্ড। তার মানে সহজ করে বলতে বুঝালাম, সুষম ত্বরণ বলতে বোঝানো হয় সময় যত যাবে বেগ বৃদ্ধির হারটাও একই হারে যাবে। আবার বলি, সুষম ত্বরণ বলতে বোঝানো হয় সময় যত যাবে বস্তুর বেগ বৃদ্ধির হারটাও একই হারে বাড়তে থাকবে। কথা কি বোঝা গেল? তাহলে এটা হলো আমার সুষম ত্বরণ। তার মানে আমার এখানে যে এ নিয়ে কাজ করব সেটা হলো সুষম ত্বরণ। আর টি মানে সময়, আমি যে সময়টা খরচ করবো বা কাজে লাগাবো। আর এস মানে সরণ, অতিক্রান্ত দূরত্ব। এটা নিয়ে আমরা আস্তে আস্তে করতে করতে সব বুঝে যাব। তো এখন আমাদের গতির সমীকরণের প্রথম যে আমরা সমীকরণ যেটা প্রুভ করব সেটা হলো গতির প্রথম সমীকরণ। তো গতির প্রথম সমীকরণটা একটু কি জিনিস, খুব মনোযোগ দিয়ে শুনো। প্রথম সমীকরণ, তো গতির প্রথম সমীকরণটা হয়ে থাকে মূলত এই শেষ বেগ
কমা ত্বরণ এবং গতিকালের সম্পর্ক। কার সম্পর্ক? গতিকালের সম্পর্ক। এদের মধ্যে আমরা এখন শিখব, মানে তোমার সম্পর্কটা সেটা হলো শেষ বেগ, ত্বরণ এবং গতিকালের সম্পর্ক। তো এটার জন্য আমাদেরকে আগে ত্বরণ বের করার সূত্র জানি। আমরা সবাই জানি ত্বরণ বের করার সূত্রটা। আমরা লিখি, আমরা জানি ত্বরণ বের করার সূত্র a is equal to b minus u by t। তাহলে এই জায়গা থেকে লিখতে পারি b minus u সমান কোনায় কোনায় গুণ, এটা নিচে মনে মনে 1 আছে, তো এই 1 এর সাথে b minus u গুণ করলে b minus u কে b minus u, এর সাথে t গুণ করলে at। তাহলে এখান থেকে b is equal to minus u পাশে গেলে প্লাস u, u প্লাস at। এটাই হলো আমার গতির প্রথম সমীকরণটা, b is equal to u plus at। b মানে শেষ বেগ, u মানে আদি বেগ, a মানে ত্বরণ, t মানে সময়। b মানে কি? b মানে শেষ বেগ, u মানে আদি বেগ, a মানে ত্বরণ, ত্বরণ বলতে সুষম ত্বরণ, t মানে সময়। এবার আসি, তাহলে এটা আমার গতির প্রথম সমীকরণ শিখে ফেললাম। এটাই আমার গতির প্রথম সমীকরণের মেইন ফর্মুলা। এখন আমি যদি বলি, আচ্ছা এই যে আমি যে বস্তুটার শেষ বেগটা নির্ণয় করব, আচ্ছা বস্তুটা স্থির অবস্থান থেকে রওনা দিল, কথা বুঝো, আমি শেষ বেগ বের করব, শেষ বেগ। তো আমার কথা হলো বস্তুটা স্থির অবস্থান থেকে রওনা দিল, এই স্থির অবস্থান থেকে রওনা দেওয়ার পর তার শেষ বেগটা বের করব। শেষ বেগ বলতে কি? সে ফাইনালি যাওয়ার পরে যে বেগ, সেটা হলো শেষ বেগ। তো এখন আমার কথা হলো বস্তুটা স্থির অবস্থান থেকে যাচ্ছে। আচ্ছা আমি এখন দাঁড়ায় আছি, মানে স্থির অবস্থানে আছি না? আচ্ছা আমি দাঁড়ানো থাকা অবস্থায় আমি যদি বলি আমার ব্যাগ কত, আমি তো কোনো মুভমেন্ট করি না, এদিকেও যাই না ওইদিকেও যাই না, যেটা আমার ব্যাগ আসার কথাই না। তার মানে আমি বুঝলাম স্থির অবস্থানে থাকলে তার ব্যাগ হয় শূন্য। এখন প্রশ্ন হলো, আমি কি আদি ব্যাগ নাকি শেষ ব্যাগ? আমি তো এই জায়গায় দাঁড়ায় থাকবো না, আমি তো এখান থেকে একটু রাস্তা অতিক্রম করতে হবে। আমি তো 10 সেকেন্ড পর্যন্ত, ধরো আমাকে সময় দিল, আমাকে এখান থেকে বললো যে তুমি 10 সেকেন্ড হাঁটো, তো আমি এখানে দাঁড়ায় আছি, তো 10 সেকেন্ড হাঁটবো, হাঁটার পরে গেলে একটা ব্যাগ হবে। তাহলে আমি শুরুতে আছি, মানে এটা আমার আদি ব্যাগ, 10 সেকেন্ড পরে হবে আমার শেষ ব্যাগ। তার মানে আমি এখন স্থির আছি, আর স্থির থাকা মানে হলো আমার আদি ব্যাগ শূন্য। তার মানে আমি এখান থেকে শিখলাম যে কখনো কোনো বাস, কোনো মানুষ, কোনো কিছু যদি স্থির অবস্থানে থাকে, তুমি ডিরেক্টলি বলে দিবা স্থির অবস্থানে থাকলে তার আদি বেগ হবে কত? শূন্য। মনে থাকবে? তাহলে আমি লিখি, দেখো স্থির অবস্থায় থাকলে ইউ মানে কি? আদি বেগ কত? শূন্য। তাহলে স্থির অবস্থায় থাকলে আদি বেগ হবে কত? শূন্য। তাহলে আমি সমীকরণের মধ্যে বসাই, তাহলে b is equal to 0 plus at, তার মানে b is equal to at। এটা কখন? এটা হলো বস্তু যখন স্থির অবস্থায় থাকবে। তাহলে প্রশ্ন আসতে পারে যে ভাই, আচ্ছা b is equal to u plus at লিখলেন, এখানে কি বস্তু স্থির নাই? এখানে u মানে যে কোনো মান হতে পারে, সে স্থির থাকুক বা সে 2 মিটার পার সেকেন্ড ব্যাগ নিয়ে রওনা দেওয়া হোক, সমস্যা নেই, যে কোনো মান হতে পারে। তবে এটা আমার জেনারেল ফর্মুলা। এবার এটাকে আমি মডিফাই করে লিখলাম, আচ্ছা বস্তুটা যদি স্থির থাকে তাহলে ওই সমীকরণের চেহারাটা কেমন হতে পারে? তো এটাই হলো সেই চেহারা, যে বস্তু যদি স্থির অবস্থায় থাকে তাহলে তার চেহারাটা হবে b is equal to কি? at। b equal to at। এটা কখন? এটা হবে আমার বস্তু স্থির অবস্থায় থাকলে। এবার আমি তোমাকে বলছিলাম যে আমাদের গতির সমীকরণ অধ্যায়টার মধ্যে আমরা সুষম ত্বরণ নিয়ে আলোচনা করব। সুষম ত্বরণ মানে কি? ত্বরণের মান, মানে বেগ বৃদ্ধি পাবে, ঠিক আছে, বাট সবসময় ত্বরণটা একই থাকবে। একই থাকবে। এবার শোনো, আমাদের গাণিতিক ক্রিয়ার মধ্যে যে সকল রাশির মান পরিবর্তন হয় না তাদেরকে আমরা বলে থাকি ধ্রুবক। যেমন আমি যদি বলি, আচ্ছা 2 এর মান তুমি বলো সারা জীবন কি পরিবর্তন হবে? না, 2 এর মান কখনোই পরিবর্তন হবে না, তাহলে 2 হলো ধ্রুবক। এখন এই সমীকরণের মধ্যে আমার এই ত্বরণটা পরিবর্তন হবে না, এই ত্বরণটা সেম থাকবে, সব সময় সেম থাকবে। তাহলে আমি বলতে পারি আমার এই গতির সমীকরণের মধ্যে এই ত্বরণটা হলো ধ্রুবক। কারণ আমি আবার বলি ধ্রুবক মানে কি? যেটা মান পরিবর্তন হবে না।
এখন আমার এই গতির সমীকরণগুলোর মধ্যে আমি সুষম ত্বরণ নিয়ে আলোচনা করি, আর সুষম ত্বরণের মানে হলো ত্বরণ পরিবর্তন হবে না। তার মানে ওই জায়গা থেকে আমি বলতে পারি আমার এই গতির সমীকরণের মধ্যে এটা হলো ধ্রুবক। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে যেহেতু, এখান থেকে লিখি যেহেতু এ ধ্রুবক তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি দেখো, তাহলে আমরা লিখতে পারি, দেখো কখনো মাথায় রাখবে সবসময় ধ্রুবক যদি উঠে যায় তাহলে সমানুপাতিক চিহ্ন, যদি সমানুপাতিক চিহ্ন উঠে দাও তাহলে দিতে হবে ধ্রুবক। তাহলে এটা হলো ধ্রুবক, এটা হলো ধ্রুবক। তো তুমি যদি ধ্রুবকটা উঠাই দাও তাহলে কি চলে আসবে, সমানুপাতিক। আমি আবার বলি, যেহেতু এ ধ্রুবক, কেন ধ্রুবক, এ সুষম ত্বরণ, আর ত্বরণ সুষম ত্বরণ মানে এখানে ত্বরণ মান পরিবর্তন হচ্ছে না, এখানে আমি এটাকে ধ্রুবক বলতেছি। আর যেহেতু এটা ধ্রুবক তার মানে আমি কি করব, এটাকে উঠাই দিব। আর যেহেতু এটা ধ্রুবক হিসাবে কাজ করে আর এই উঠে দিলে এখানে সমানুপাতিক চিহ্ন চলে আসবে, সেটা হলো বি সমানুপাতিক টি। বি সমানুপাতিক কি, টি। তাহলে আমরা এখান থেকে গতির প্রথম সমীকরণ থেকে একটা জিনিস শিখে গেলাম, সেটা হলো বি সমানুপাতিক টি। তাহলে আমার এখানে মূলত যে জিনিসটা আমার প্রধানত শিখতে হবে সেটা হলো এই জিনিসটা, বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা কার, গতির প্রথম সমীকরণ। এর পরবর্তীকালে আমি বললাম যদি কোনো একটা বস্তু স্থির অবস্থায় থাকে, স্থির অবস্থান থাকলে তখন লিখতে পারি বি ইজ ইকুয়াল টু এটি। আর এটাকে সুষম ত্বরণ, আর সুষম ত্বরণ হয়ে যাওয়ার কারণে এটা চলে গেলে তাহলে আমার এখানে থাকবে কি, বি সমানুপাতিক টি। আশা করি ক্লিয়ার বিষয়টা। এবার আমি এটাকে একটু বাংলা কথায় লিখে দিই তাহলে তোমাদেরকে, আশা করি তো এগুলো সব বুঝলাম। আমি তাহলে এটা মুছে ফেলি, হ্যাঁ মুছে ফেলি, আমরা এখানে একটু কিছু বাংলা কথা বলে দিই তোমাদেরকে, মনোযোগ দিয়ে শুনো। এটার জন্য আমি এখন বাংলা কথা লিখবো এখানে। দেখো স্থির অবস্থান থেকে, তাহলে আমরা এখান থেকে এই অর্থাৎ দিয়ে লিখতে পারি, অর্থাৎ অর্থাৎ স্থির অবস্থান বা স্থির অবস্থা থেকে কোন ত্বরণ, সুষম ত্বরণের, স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর শেষ বস্তু, শুধু ব্যাগ লিখি, শেষ ব্যাগও লেখা যায়, ব্যাগও লেখা যায়, ব্যাগ কি সময়ের সমানুপাতিক, সময়ের সমানুপাতিক। এই কথাটা মাথায় রাখবা। কিভাবে, দেখো এই চিহ্নটার নাম হলো সমানুপাতিক চিহ্ন। তাহলে আমার এই বি সমানুপাতিকটি কিভাবে পাইছিলাম, ওই যে স্থির অবস্থায় ছিল এটাই লিখলাম, স্থির অবস্থান থেকে বা স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর বেগ সময়ের সমানুপাতিক। আশা করি ভাই ক্লিয়ার। তাহলে এটাই হলো আমার গতির প্রথম সমীকরণ। তার মানে আজকে আমরা যে পড়া শিখলাম, পড়া শিখার মধ্যে, আচ্ছা আমি এটা একটু মুছে ফেলি। তো আমার প্রথম যে সূত্রটা শিখলাম গতির প্রথম সমীকরণটা আমি একটু এই পাশে লিখে রাখি, সেটা ছিল বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, লিখে রাখলাম। এবার আসি আমরা গতির দ্বিতীয় সমীকরণ নিয়ে আলোচনা করব। দেখো গতির দ্বিতীয় সমীকরণটা কি বলতেছে, গতির দ্বিতীয় সমীকরণটা বলতেছে দ্বিতীয় সমীকরণ, ঠিক আছে, আচ্ছা পুরোটাই মুছে ফেলবো, পুরোটাই মুছে ফেলবো। দ্বিতীয় সমীকরণ, দ্বিতীয় সমীকরণটা হলো সরণ শেষ বেগ এবং গতিকালের সম্পর্ক। আচ্ছা গতিকাল মানেই সময়, হ্যাঁ গতিকালের সম্পর্ক। দেখো কিরকম ভাবে শেষ শুরু করি। আমাদের এখানের মধ্যে একটা কমন কথা নিয়ে আনবো, সেটার নাম হলো গড় বেগ। কি নাম, গড় বেগ। ধরো কোন একটা বস্তুর আদি বেগ দেওয়া আছে, এটা ধরো মনে করো কোন বস্তুর মনে করো আদি বেগ ইউ, কোন বস্তুর আদি বেগ ইউ, হ্যাঁ, শেষ বেগ মনে করো বি, শেষ বেগ বি হলে, কোন একটা বস্তুর আদি বেগ ইউ, শেষ বেগ যদি কি হলে বি হলে, তাহলে গড় বেগ। আচ্ছা গড় মানে কি, ধরো আমি তোমাকে বললাম একটা ছেলে ফিজিক্সে পেল 90,
কেমিস্ট্রিতে 95, ম্যাথে 100 পেলো মনে করো। এখন আমি যদি বলি আচ্ছা তাদের গড় কি হবে, তুমি কি করবা, তুমি এই 90 প্লাস 95 প্লাস 100 বাই সংখ্যা, তাদের সাবজেক্টের সংখ্যা দ্বারা ভাগ করো। এখন আমি যদি বলি আমার কাছে দুইটা ব্যাগ আছে, একটা হলো আদি ব্যাগ ইউ, এরপর দেওয়া আছে আমার শেষ ব্যাগ বি। এটা দেওয়ার পরে আমাকে বলা হলো তাদের গড় ব্যাগ কিভাবে বের করবা। তো তুমি কমন গড় ব্যাগ বাই, এখানে দুইটা ব্যাগ দেওয়া আছে ইউ আর বি, তো দুইটা ব্যাগকে যোগ করে দুইটা ভাগ করে দেয়, শেষ। ওটাই আমি করব। তো তাদের গড় ব্যাগ লিখবো, গড় ব্যাগ বড় হাতের বি, এটা স্মল লেটারের বি, এটার বড় হাতের বি। হ্যাঁ, তো ইউ, আমি তো এটাকে অন্য কালার দিয়ে লিখে দিই, তাহলে ইউ প্লাস বি বাই 2, এটাকে দিলাম 1 নং সমীকরণ। তাহলে আমার এখানে কোন বস্তুর আদি ব্যাগ ইউ, শেষ ব্যাগ বি হলে গড় ব্যাগ বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2। গড় ব্যাগের আরেকটা সূত্র আছে, যদি ওটা হলো সরণের সাথে সময়। আবার গড় ব্যাগের আরেকটা সূত্র আছে, গড় ব্যাগের আরেকটা সূত্র হলো সরণ বাই সময়। দুইটা সূত্র, গড় ব্যাগের দুইটা সূত্র থাকে। একটা সূত্র হলো আদি ব্যাগ প্লাস শেষ ব্যাগ বাই 2, আরেকটা গড় ব্যাগের সূত্র হলো সরণ বাই সময়। দুইটাই গড় ব্যাগের সূত্র। আবার বলি, গড় ব্যাগের একটা সূত্র হলো ইউ প্লাস বি বাই 2, আরেকটা সূত্র হলো বি ইজ ইকুয়াল টু এস বাই টি, মানে এস মানে সরণ, টি মানে সময়। লিখে আছে এস মানে এস অতিক্রান্ত সময় বস্তু কোন যে দূরত্ব অতিক্রম করছে, বা এটাকে এক শর্টকাট বলা যায় সরণ। তাহলে দুটো সমীকরণ পেলাম। আচ্ছা, এখন আমি তোমার কাছে যদি এরকম থাকে এ সমান বি, আবার এ সমান সি, এ সমান বি, এ সমান সি, তাহলে তুমি কি লিখতে পারো? আচ্ছা, এর সাথে বি আছে, এর সাথে সি আছে, তাহলে আমি লিখতে পারি বি সমান সি। তাহলে আমার এই গড় ব্যাগ বি সমান ইউ প্লাস বি বাই 2, আবার এই গড় ব্যাগ বি সমান এস বাই টি, তাহলে আমি বলতে পারি না এটা সমান এটা। তাহলে এটা আমি লিখবো, দেখো এই যে 1 ও 2 হতে পাই, কি লেখা যায়, এস বাই টি সমান ইউ প্লাস বি বাই 2। অতএব এস ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2, আটা ওই পাশে কোনায় কোনায় গুণ করলে এই পাশে চলে যাবে। তাহলে গতির দ্বিতীয় সমীকরণ পেয়ে গেলাম, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। এটা হলো গতির দ্বিতীয় সমীকরণ। আশা করি ক্লিয়ার। তাহলে আমি আবার বলি কি লিখলাম, আমার কাছে আমার গড় বেগ বের করার দুটো সূত্র, আদি বেগ ইউ, শেষ বেগ বি দেওয়া আছে। গড় বেগ বড় হাতের বি সমান আদি বেগ যোগ শেষ বেগ বাই 2। আবার গড় বেগ বের করার সূত্র হলো সরণ বাই সময়। তো যেহেতু এটাও গড় বেগ এটাও গড় বেগ, তাহলে আমি এটার সময়টা লিখতে পারি। আমি লিখলাম 1 ও 2 হতে পাই এস বাই টি সমান ইউ প্লাস ভি বাই 2। এরপর টিটাকে আমি এই পাশে নিয়ে গেলাম, তাহলে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইনটু টি। এটা হলো আমার গতির কি দ্বিতীয় সমীকরণ। এটা কি ছিল, সরণ শেষ বেগ এবং গতিকাল মানে সময়ের সম্পর্ক। ওকে, তাহলে আমরা মোটামুটি ভাবে বুঝে গেলাম যে আমাদের এখানের মধ্যে এই গতি দ্বিতীয় সমীকরণটা কি হতে পারে। তাহলে আমি এটা এখান থেকে মুছে ফেলি, এখানে একটু সমীকরণটা লিখে রাখি। তাহলে আমার গতির দ্বিতীয় সমীকরণ পেয়ে গেলাম এস ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। এটা হলো আমার গতির কত নম্বর সমীকরণ, গতির দ্বিতীয় সমীকরণ। আশা করি ক্লিয়ার। সবাই একটু দ্রুত লিখে ফেলো, সবাই একটু দ্রুত লিখে, একটু লেখার জন্য সময় দিয়ে দিলাম, একটু দ্রুত লেখো। ওকে, এবার আসি আমরা গতির তৃতীয় সমীকরণ নিয়ে আলোচনা করব। গতি কত নম্বর সমীকরণ নিয়ে আলোচনা করব, গতির তৃতীয় সমীকরণ নিয়ে আলোচনা করব। গতির তৃতীয় সমীকরণটা হবে, মুছে ফেলি, হ্যাঁ, গতির তৃতীয় সমীকরণ হবে ত্বরণ, এরপরে আসে সরণ এবং গতিকালের সম্পর্ক। ত্বরণ, এরপরে আসে সরণ এবং গতিকালের সম্পর্ক। গতিকালের সম্পর্ক। আচ্ছা, এই প্রুফটা আমি একটু একটু লেন্থি প্রসেসে করি, 2 লাইন স্কিপ করা যেত, বাট আমি না করে আমি একটু নিজের মতো করে একটু আবার করব। তোমরা আমার থেকে সাথে সাথে শুরু থেকে লেখো। তো আমরা জানি, আমরা একটু আগে শিখছিলাম, আমরা জানি গড় বেগ
বি ইজ ইকুয়াল টু এস বাই টি, একটু আগে শিখছিলাম। বা এখান থেকে লিখতে পারি এস ইকুয়াল টু বি টি, এটা কিন্তু বড় হাতের বি, হ্যাঁ, এই গড় বেগ, এটাকে দিলাম আমি 1 নং সমীকরণ। আবার আবার গড় বেগ বের করা আরেকটা সূত্র জানি, এই তোমার বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস বি বাই টু, এটা হলো আরেকটা গড় বেগের সূত্র, এটা আমরা জানি। এবার 2 নংয়ের মানটা 1 নংয়ে বসাই দিই, হ্যাঁ, 2 নংয়ের মানটা 2 নং এর মান 1 নং এ বসিয়ে পাই। মানে হলো দেখো এ বি মানে কি, এ বি মানে হলো আমার গড় বেগ, আবার এ বি তো গড় বেগ, তাহলে আমি এই গড় বেগের মানটাকে এখানে বসাই দিই। তো এখানে বসালে কি আসে দেখো, s ইকুয়াল টু এ বি এর মানটা একটু বুঝো, এটা মানে কি, এটা মানে গড় বেগ, আবার এটাও কি গড় বেগ, তা আমি এই গড় বেগের মানটাকে এখানে বসাই দিই। তাহলে এখানে বসালে কি আসে দেখো, আসে আমার এই ইউ প্লাস বি বাই টু ইন্টু টি। একটু আগে আমি এটা তোমাকে প্রমাণ করে দেখাইছিলাম। মানে আমি এই সমীকরণটা একটু বড় করে করতেছি, তুমি সরাসরি আমরা জানি যে এই লেখাটা লিখতে পারতাম, আমি জাস্ট একটু দেখালাম যে আসলে এইভাবে করা যায়। আবার আসি দেখো, আমরা এগুলো আমরা একবার মুছে ফেলি, হ্যাঁ, যেহেতু আমরা এগুলো অনেকক্ষণ ধরে এগুলো বারবার বুঝলাম যে এগুলোর পরিচয়টা কি জিনিস, এগুলো আমরা মুছে ফেলি। এখন মুছে ফেলি, এই পাশে একটু লিখি, দেখো। তো আবার আমরা জানি, আবার আমরা জানি a is equal to b minus u by t, ঠিক আছে, আমরা জানি। তো এখান থেকে আমরা লিখতে পারি b minus u সমান at, এরপরে এই b সমান u plus at। এবার আসি আমরা এই b এর মানটাকে, এটাকে আমি 3 নং সমীকরণ দিই, 3 নং সমীকরণ দিলাম। এবার আমি এই b এর মানটাকে এই 3 নং সমীকরণে বসিয়ে ফেলি, এটা লিখি b এর মান 3 নং এ বসিয়ে পাই। তাহলে s সমান ইউ জায়গায় ইউ থাকবে, এই b এর মান কি পাইলাম ইউ প্লাস এ টি, বাই নিচে একটা কি বসতেছে 2 ইন্টু এ টি জায়গায় টি বসালাম, হ্যাঁ। আচ্ছা, এই লেখাগুলোকে আমরা একটু এই পাশে লিখে দিই, হ্যাঁ, এই লেখাগুলোকে আমরা এই পাশে লিখি, তো অন্য কালার দিয়ে লিখি, তাহলে আমাদের মনে থাকবে। প্রথমটা কি ছিল, b is equal to u plus at, 2 নম্বর সমীকরণটা ছিল s is equal to u plus b by 2 into t। এই দুটো সমীকরণ আমাদের খাতায় আছে। এবার আসি দেখো, এই u এর সাথে u যোগ করলে কত আসবে, 2u plus a by at by 2 into t। এবার শোনো, তোমরা ম্যাথে একটা সূত্র শিখো এইভাবে, ধরো a plus b by c হলে এর সাথে c কে একবার লিখতে পারি, b এর সাথে c কে একবার লিখতে পারি, সূত্র a by c plus b by c, মানে a plus b by c হলে এর সাথে c কে একবার লেখা যায় প্লাস b এর সাথে c কে একবার লেখা যায়। তো সেম, তাহলে আমি 2 by এর সাথে 2 কে একবার লিখবো, a এর সাথে 2 কে একবার লেখা যায়। তাহলে কিভাবে লিখতে পারি দেখো, 2u by 2 plus at by 2 into t, তাহলে 2 2 কাটা গেল। এবার আসি, তাহলে আমার কি থাকলো u plus at বাই নিচে আরেকটা কি আছে, এটা নিচে একটা 2 আছে, হ্যাঁ, এটা নিচে একটা 2 আছে ইনটু t। এবার আসি, আমরা আরেকটা সূত্র জানি, ধরো a plus bc হলে এটা কিভাবে লেখা যায়, ac plus bc, ac plus bc। তাহলে আমরা এখান থেকে এই t এর সাথে u কে একবার লিখতে পারি, এই t এর সাথে আবার এই পুরোটা একবার লিখতে পারি, তাহলে কি লিখতে পারি ut প্লাস, আচ্ছা 2 টাকে একটা ভাষা আলাদা করে লিখি, হাফ t এর সাথে t গুণ করলে at স্কয়ার। মানে কি করলাম, এই t এর সাথে u একবার গুণ করলাম ut প্লাস এই t এর সাথে এই এখানে গুণ করলাম, তো t এর সাথে t গুণ করলে t স্কয়ার, আর এই 2টা তো নিচে আছে আলাদা করে লিখলাম হাফ। আবার দেখো at স্কয়ার সাথে 1 গুণ করলে আগের লাইন চলে আসে। তাহলে আমার ফাইনালি আমার সূত্র কি দাঁড়ালো, ফাইনালি আমার সূত্র দাঁড়ালো s is equal to ut plus half a t স্কয়ার। এটা হলো আমার গতির তৃতীয় সমীকরণ।
গতি তৃতীয় সমীকরণ কি পেলাম, s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। আমি একটু আবার একটু বুঝাই, তোমাদের একটু মনোযোগ দিয়ে শোনো। আমরা জানি গড় বেগ v ইকুয়াল টু s বাই t, তাহলে s ইকুয়াল টু bt। আবার আমরা জানি গড় বেগের সূত্র জানি u প্লাস v বাই 2। তো আমরা এই b এর মান, এই গড় বেগের মানটাকে এখানে বসালাম। তো বসালে থাকে s ইজ ইকুয়াল টু u প্লাস v বাই 2 ইনটু t। এবার আসি আমরা এটাকে 3 নং সমীকরণ দিয়ে রাখলাম। আবার আমরা জানি a ইজ ইকুয়াল টু b মাইনাস u বাই t। তো b মাইনাস u সমান at। তো b ইজ ইকুয়াল টু মাইনাস u তো পাশে গেলে প্লাস u প্লাস at। এবার আসি আমি কি করলাম, এই b টাকে দেখো দুইটা বিষয় বুঝো, এগুলা ছিল গড় বেগ আর এটা হলো শেষ বেগ, এটা হলো শেষ বেগ। আমি আবার রিপিট করতেছি, এটা হলো গড় বেগ, এটা হলো গড় বেগ, আর এটা হলো শেষ বেগ, এটা হলো শেষ বেগ। তো আমি এই শেষ বেগ b এর মানটাকে এখানে বসাবো, 3 নঙ্গে বসাবো, লিখলাম b এর মান 3 নঙ্গে বসিয়ে ফেল। তো s ইকুয়াল টু b এর জায়গায়, এই b এর জায়গায় বসাবো এই u প্লাস h। এটা এই দেখো u এর জায়গায় u বসালাম প্লাস, আর a b এর জায়গায় বসালাম u প্লাস at, আর নিচে 2 এর জায়গায় 2 থাকলো, t এর জায়গায় t থাকলো। u এর সাথে u যোগ করলে 2u প্লাস at বাই 2 ইনটু t। এবার আসে আমি এখানে লিখলাম a প্লাস b বাই c হলে লেখা যায় a বাই c প্লাস b বাই c। আবার a প্লাস b c হলে লেখা যায় এর সাথে c কে একবার গুণ, b এর সাথে c কে একবার গুণ। তো আমি দেখো a, এটাকে a ধরো, এটাকে b ধরো, এটাকে c ধরো, তাহলে 2u এর সাথে 2 রে একবার প্লাস at এর সাথে 2 কে একবার, t এর জায়গায় t। তো 2 কে 2 দ্বারা ভাগ করলাম u প্লাস at বাই 2 ইনটু t। এবার t এর সাথে u গুণ করলে ut প্লাস, আচ্ছা এই 2টা নিচে আছে তো আলাদা করে লিখলাম হাফ at এর সাথে t গুণ করলে t স্কয়ার। এটা হলো আমার গতি তৃতীয় সমীকরণ, s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। আশা করি ক্লিয়ার। এখন আসি দেখো এখান থেকে আরেকটা কথা বলা যাচ্ছে, এখান থেকে আরেকটা কথা বলা যায়, ওই কথাটা একটু মুছে ফেলে এগুলো। হ্যাঁ, আশা করি ক্লিয়ার এই কথাগুলো। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে আচ্ছা ভাই আপনি যেটা লিখলেন s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার, মানলাম। আমি এটা মুছে ফেলি এখানে, এখানে মুছে আমার 3 নম্বরটা লিখে রাখি এখানে। আমার 3 নম্বর সমীকরণটা পেলাম কি, s ইকুয়াল টু সরণ ut প্লাস হাফ at স্কয়ার। এটা আমার গতি তৃতীয় নম্বর সমীকরণ। এখন এখানের বেলায় যদি বস্তুটা স্থির অবস্থান থেকে রওনা দেয়, কোন জায়গা থেকে, স্থির অবস্থা, আর স্থির অবস্থা থেকে রওনা দিলে ইউর মান কত হয়, শূন্য হয়। স্থির অবস্থা থেকে, স্থির অবস্থায় ইউর মান কত, শূন্য। তাহলে আমার সমীকরণটা কি ছিল, s ইজ ইকুয়াল টু স্থির অবস্থা থেকে রওনা দিলাম, তাহলে 0 ইনটু t প্লাস হাফ a t স্কয়ার। তাহলে s ইকুয়াল টু 0 এর সাথে কোনো কিছু গুণ করলে 0 লেখা লাগবে না, হাফ a t স্কয়ার। দেখো হাফ একটা ধ্রুবক, তাহলে সংখ্যা যে কোনো সংখ্যাই ধ্রুবক, তাহলে হাফ একটা সংখ্যা, হাফ ধ্রুবক। আর এ তো সুষম ত্বরণ, সুষম ত্বরণ তো এমনিই ধ্রুবক এখানের বেলায়, তাহলে এই জিনিসটা ধ্রুবক, এই জিনিসটা ধ্রুবক, তাহলে ধ্রুবক তো পুরোটাই। তাহলে আমরা জানি ধ্রুবক উঠে দিলে কি হয়, ধ্রুবক উঠে দিলে সমানুপাতিক চিহ্ন দিতে হয়। তাহলে আমি লিখতে পারি h সমানুপাতিক t স্কয়ার। তাহলে এখান থেকে একটা সিদ্ধান্তে আসলাম, স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে, সুষম ত্বরণে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব সময়ের, সময়ের বর্গের সমানুপাতিক, সময়ের বর্গের সমানুপাতিক। আশা করি ক্লিয়ার ভাই, আশা করি ক্লিয়ার। কারণ আমি আবার বলি স্থির অবস্থা আদি বেগ শূন্য, তো আমি এই সমীকরণের মধ্যে ইউর মানটাকে 0 বসালাম, 0 ইনটু t প্লাস হাফ at স্কয়ার। তো 0 এর সাথে কোনো কিছু গুণ করলে তো 0ই, আর হাফ at স্কয়ার, হাফ একটা ধ্রুবক, আর এই গতির সমীকরণ সুষম ত্বরণ অলওয়েজ ধ্রুবক, তো বাস শেষ। তাহলে এখানে সমানুপাতিক হওয়ার কারণে এই ধ্রুবক উঠে গেল, সমানুপাতিক s সমানুপাতিক t স্কয়ার, স্থির অবস্থা থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। আশা করি ভাই ক্লিয়ার। তাহলে আমরা গতির 3টা সমীকরণ শিখলাম। প্রথম সমীকরণ ছিল b = u + at, 2 নম্বর সমীকরণ ছিল s = u + v / 2 * t, 3 নম্বর সমীকরণ s ছিল ut + half at স্কয়ার। s মানে কিন্তু সরণ, s মানে কি সরণ। এবার আসি আমরা শিখব গতির চতুর্থ সমীকরণটা, একটু মনোযোগ দিবা, আশা করি ইজি, এগুলো সব বুঝবা। আর মূলত আমি যেগুলো তোমাকে এই যে পাশে লিখে দিতেছি এগুলো মূলত মনে রাখলে হবে। তবে তোমাদের ফিজিক্স বইটা আসলে গোছালো ভাবে নাই,
এই কারণে এগুলো তোমাদেরকে ভালোভাবে বুঝাই দেওয়া হচ্ছে, আর এগুলো তোমরা অবশ্যই সবাই নোট খাতা লিখবা। তোমাদের ফিজিক্স বইয়ের মধ্যে এগুলো ভালোভাবে গোছালোভাবে লেখা নাই। চতুর্থ সমীকরণ, চতুর্থ সমীকরণটা হবে শেষ বেগ, ত্বরণ ও সরণের সম্পর্ক। বুঝো, মনোযোগ দিবা। আমরা সরাসরি লিখে দিব ওটা। আমরা জানি s is equal to u plus b by 2 into t, এটা আমরা জানি। এটা আমরা এই দুইটা সমীকরণ কত ম্যাথগুলোতে বারবার বুঝালাম, এখন আর বুঝাবো না, এটা সরাসরি ওই যে এই 2 নম্বর সূত্রটা লিখলাম। আবার আমরা একটা এই ত্বরণের সূত্র জানি কিন্তু, a is equal to b minus u by কি t। তো এখান থেকে আমরা কি বসাতে পারি দেখো, টিটাকে যদি এই পাশে নিয়ে আনি তাহলে t is equal to b minus u by a। এই টিটাকে আমি কি করলাম, টিটাকে এই পাশে নিয়ে আনলাম আর এটাকে এই পাশে নিয়ে গেলাম। এবার এই টি এর মানটাকে এই 1 নঙ্গে বসাই। টি এর মান 1 নঙ্গে বসিয়ে পাই। বসালে কি হবে, s equal to u plus b by a, হ্যাঁ, ইন্টু b minus u by s, সরি এখানে 2 ছিল, 2 আর এখানে হলো a। তো আমরা দেখো, আমরা যোগ বিয়োগ জানি, a plus b যে কথা, b plus a সেম কথা, তাহলে আমার u plus b যে কথা, b plus u একই কথা। আমরা এই পাশে একটু লিখি দেখো, তাহলে s equal to, তাহলে দেখো তো আমরা এই ম্যাথমেটিক্সে একটা জিনিস শিখছিলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ছিল a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে তোমরা এটা বোঝার জন্য দেখো, তোমরা এটাকে a ধরো, এটাকে b ধরো, ঠিক আছে, আবার তাহলে এটা a মাইনাস b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। সূত্রকার ওই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a ধরছি কাকে, b কে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে b স্কয়ার মাইনাস u স্কয়ার বাই কত, 2 সাথে a গুণ 2a। তাহলে যদি কোনায় কোনায় গুণ করে এটা সমান 1 আছে, তাহলে b স্কয়ার মাইনাস u স্কয়ার সমান 2as। তাহলে এখান থেকে শিখে গেলাম b স্কয়ার ইকুয়াল টু মাইনাস u স্কয়ার পাশে গেলে u স্কয়ার প্লাস 2as। এটা হলো আমাদের আরেকটা সূত্র, b স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। এটা হলো আমার গতির চতুর্থ সমীকরণ। এটাই পাশ থেকে মুছে ফেলি, হ্যাঁ। তাহলে আমার গতি চতুর্থ নম্বর সমীকরণটা হলো, গতি চতুর্থ নম্বর সমীকরণ হলো b স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। এটা হলো গতি চতুর্থ নম্বর সমীকরণ। তো এখানে বেলাও সেম আগে যেরকম একটা ম্যাথ প্রমাণ করছিলাম, স্থির অবস্থায়, স্থির অবস্থায় আমার ইউর মান কত হয়, 0। তাহলে কি দাঁড়ালো, b স্কয়ার ইকুয়াল টু 2as। তাহলে 2 একটা ধ্রুবক, a মানে এখানে সুষমত না, এটাও ধ্রুবক, তাহলে লিখতে পারি b স্কয়ার সমান s সমানুপাতিক s। আর b টাকে রাখতে গেলে এই পাশে রুট, এই পাশে রুট করলে b সমানুপাতিক রুট ওভার s। মানে কি করলাম, আমার এই b রাখার জন্য এই পাশে রুট করলাম, এই পাশে রুট করলাম, স্কয়ার রুটে কাটা গেলে b সমানুপাতিক রুট ওভার s। তাহলে এখান থেকে একটা কথা বলতে পারি যে স্থির অবস্থায়, এখান থেকে লিখতে পারি সুতরাং স্থির অবস্থায় সুষম ত্বরণে চলমান বস্তুর বেগ সরণের বর্গমূলের সমানুপাতিক। আশা করি ভাই ক্লিয়ার, হ্যাঁ। তো তোমাদের সাথে আমি সর্বোচ্চ পরিমাণ ট্রাই করছি গতির 4টা সমীকরণ নিয়ে আলোচনা করার জন্য, এবং খুব ভেঙে ভেঙে বুঝালাম। তারপরও যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্সে বলবা।